আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ পড়ছি হুমায়ূন আহমেদের ভ্রমণ কাহিনী 'রাবণের দেশে আমি এবং আমরা' এর দ্বিতীয় ও শেষ পর্ব। নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়ে একজন শ্রীলঙ্কান তামিল ছাত্রের সঙ্গে আমার পরিচয় হলো। সেও পিএইচডি করতে এসেছে। তার নাম রত্ন সভাপতি সুরিয়া কুমারন। আমেরিকানরা এই নাম ছোট করে ডাকে সুরি। আমিও ডাকি সুরি। সুরি অতি ভদ্র, অতি লাজুক ছেলে। ভাত না খেলে তার পেট ভরে না বলে আমার এখানে মাঝে মাঝে ভাত খেতে আসে। আমি তাকে বললাম, বিয়ে করে বউ নিয়ে আসো, প্রবাস জীবন তখন সহনীয় হবে। সে বলল, আমার পক্ষে বিয়ে করা এখন কঠিন। আমার বাবা মা দরিদ্র। বিয়ে করলে তাদের ছেড়ে আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে। আমার রোজগারের টাকা শ্বশুর শাশুড়ির হাতে তুলে দিতে হবে। আমি বললাম, সব ছেলেকেই কি বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যেতে হয়? সুরি বলল, হ্যাঁ, এটাই আমাদের দেশের নিয়ম। আমি বললাম, বাংলাদেশেও যে কিছু ছেলে বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে না তা না। তাদেরকে বলা হয় ঘরজামাই। ঘরজামাইদের আমরা ছোট চোখে দেখি। তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী ভাবা হয়। শ্রীলঙ্কার অনেক পারিবারিক গল্প আমি সুরির কাছে শুনেছি, এখন মনে পড়ছে না। আমেরিকার প্রবাস জীবনে আমি একটা উপন্যাস শুরু করি। উপন্যাসটি প্রকাশ করি দেশে ফিরে। নাম সবাই গেছে বনে। এই উপন্যাসটি উৎসর্গ করা হয় রত্ন সভাপতি সুরিয়া কুমারনের নামে। শ্রীলঙ্কায় পা দেওয়ার পর থেকেই আমার এই বন্ধুটির কথা মনে পড়ছিল। শাওনকে বলতেই সে ইন্টারনেট খুলে বসে গেল। ফেসবুক থেকে বের করে ফেলবে। বের করতে পারল না। সুরি বলেছিল, আমার রূপবতী একটি মেয়ে বিয়ে করার শখ, কিন্তু আমাদের দেশে রূপবতী মেয়ে নেই। সুরির কথা সত্যি বলেই মনে হচ্ছে। রাস্তাঘাটে যেসব তরুণী দেখছি তাদের চেহারায় আকর্ষণীয় কিছু নেই। এরা কেউ সাজগোজও মনে হয় করে না। ঝলমলে পোশাকের বদলে মলিন পোশাক পরে বের হয়েছে। সবাই কেমন মন খারাপ করে হাঁটছে, কিংবা কে জানে এদের মুখের গঠনই বিষণ্ণ। শ্রীলঙ্কার প্রিয় বাহন মোটরসাইকেল। ওরা বলে ভটভটিয়া। ছেলে মেয়ে সবাই ভটভটিয়া চালায়। রাস্তার পাশের বাড়িঘরের বাগানে যেসব ফল হয় তা টেবিলে সাজিয়ে রাখা হয়, কেউ যদি কেনে। প্রতিটি বাড়ির সামনেই একটা টেবিল। ফলের মধ্যে আছে কলা, তামা রঙের ডাব এবং আম। আমের গন্ধ চমৎকার, তবে আমাদের দেশের আমের মতো মিষ্টি না। টেবিলে ছোট ছোট কাপড়ের পুঁটুলি পেতে অনেককেই বসে থাকতে দেখেছি। পুঁটুলিতে আছে আধা কেজি করে লাল চাল। দরিদ্র মানুষ ঘরে ফেরার সময় এক পুঁটুলি চাল কিনে নিয়ে যাচ্ছে। গ্রাম্য কিছু বাজার দেখলাম, আমাদের দেশের গ্রামের বাজারের মতোই। তবে প্রচুর শুটকি মাছের দোকান দেখলাম। লোকজন কিছু কিনুক না কিনুক শুটকি মাছ কিনছে। নারকেল শ্রীলঙ্কানদের অস্তিত্বের সঙ্গে জড়িত। নারকেল তেল ছাড়া তারা কোনো খাবার রান্না করে না। কারিতে নারকেল তেল ছাড়াও গুঁড়া শুটকি মাছ ব্যবহার করা হয়। এই গুঁড়া শুটকিকে তারা মশলার অংশ হিসেবে দেখে। আরব রজনীতে নারকেল তেলে রান্না করা খাবারের বর্ণনা আছে, যেখানে এইসব খাবার কুৎসিত এবং অপকারী বলা হয়েছে। শ্রীলঙ্কান পদ্ধতিতে নারকেল তেলে রান্না করা ভাজি এবং ডিমের কারি খেয়েছি। আমার কাছে যথেষ্টই সুস্বাদু মনে হয়েছে। তবে এরা রান্নায় প্রচুর গরম মশলা এবং লাল মরিচ ব্যবহার করে। গরম মশলার দেশে এই মশলা বেশি ব্যবহার হবেই। গরম মশলা এবং মরিচ আরও কম হলে আমাদের রুচির সঙ্গে মিলত। শ্রীলঙ্কার ডিমের কারির একটি রেসিপি দিয়ে দিলাম। রান্নাবান্নায় আগ্রহী পাঠক পাঠিকারা রান্না করে খেয়ে দেখতে পারেন। শ্রীলঙ্কায় যেসব গরম মশলা চাষ হয় তার একটা তালিকা দিচ্ছি। চায়ের পরেই শ্রীলঙ্কার রপ্তানিযোগ্য পণ্যের নাম গরম মশলা। পর্যটক ফা হিয়ান, মার্কো পোলো এবং ইবনে বতুতা সবাই জাহাজ ভর্তি করে শ্রীলঙ্কার মশলা পৃথিবীর নানা দেশে রপ্তানির উল্লেখ করেছেন। গরম মশলা: স্যাফরন বা জাফরান, গাম্বুজ, কিউমিন সিড বা জিরা, দিল সিড, কার্ডামম বা এলাচি, গোলমরিচ, ফিনেল সিড, সরিষা, দারুচিনি, কোরিয়েন্ডার বা ধনিয়া, লবঙ্গ এবং নিটমেগ। আমার প্রকাশক বন্ধু আলমগীর রহমানের জন্য উপহার হিসেবে শ্রীলঙ্কার সব মশলার একটি করে প্যাকেট নিয়ে এসেছিলাম। তিনি রান্নাবান্নায় উৎসাহী। তার প্রকাশনা থেকে চমৎকার কিছু রান্নার বইও বের হয়েছে। আমার ধারণা ছিল উপহার পেয়ে তিনি খুশি হবেন। উল্টা বিরক্ত হয়ে বললেন, সব মশলা বাংলাদেশে পাওয়া যায়, আপনি শ্রীলঙ্কা থেকে আনবেন মুখোশ, গরম মশলা কেন? মশলার সব প্যাকেট আমার ঘরে পড়ে আছে, তিনি ফেরত দিয়ে গেছেন।
ডিমের সালুন, বিতারা ভাঞ্জায়া। এই রান্না ডিমের কারি খেয়ে বাবুর্চির কাছ থেকে রেসিপি নিয়েছি। উপকরণ: 6টি ভালোমতো সিদ্ধ করা ডিম, 2 চামচ মাখন, 1টি কাঁচামরিচ ছোট ছোট করে কাটা, 3টি ছোট পাতাওয়ালা পেঁয়াজ কুচি কুচি করে কাটা, 3টি রসুনের কোয়া কুচি কুচি করে কাটা, 1 ইঞ্চি লম্বা দারুচিনি, 2 টেবিল চামচ বাটা রসুন, 1 টেবিল চামচ গুঁড়া ব্ল্যাক পেপার, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, কয়েকটি কারি লিফ, 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 কাপ ঘন নারকেলের দুধ, 1.5 কাপ সয়া দুধ, না পাওয়া গেলে পানি, 1 টেবিল চামচ লেবুর রস। রন্ধন প্রণালী: মাটির হাঁড়িতে মাখন গলাতে হবে। সয়া সস, লেবুর রস এবং নারকেলের দুধ ছাড়া বাকি সব উপকরণ 2 মিনিট স্টির ফ্রাই করতে হবে। নারকেলের দুধ, সয়া সস এবং লেবুর রস দিয়ে বলক বের না হওয়া পর্যন্ত জাল দিতে হবে। এর মধ্যে সিদ্ধ ডিম দিয়ে দিলে রান্না শেষ। প্রিয় পাঠক, শ্রীলঙ্কার কিউজিন বিশ্বসভায় স্থান করে নিতে পারেনি। দেশি পদ্ধতিতে নতুন আলু দিয়ে আমাদের ডিমের ঝোল অমৃত। পুনশ্চ এই অধ্যায় প্রিয় নাজমা ভাবির বিষয়ে কিছু লেখা হয়নি বলে অধ্যায়টা অসম্পূর্ণ বলে মনে হচ্ছে। কাজেই তার খাদ্যাভ্যাস বিষয়ে 2টি কথা। আমরা 7 দিন শ্রীলঙ্কায় থেকেছি। 7 দিনে 14টি মেজর মিল খাওয়া হয়েছে। প্রতিবারই তিনি নিজের জন্য চিকেন কারি অর্ডার দিয়েছেন। এটা বিশেষ কোনো ব্যাপার না। ফার্মের স্বাস্থ্যবান চিকেন কারো পছন্দের খাবার হতেই পারে। বিশেষ ব্যাপারটা হচ্ছে প্রতিবারই তিনি বলেছেন, আপনারা সবাই ভালো ভালো খাবার খাচ্ছেন আর আমার জন্য চিকেন কারি। শাওন মনে করিয়ে দিল যে প্রত্যেকেই তার নিজের খাবার অর্ডার করেছে। ভাবি বিরক্ত হয়ে বললেন, এটা কোনো কথা না, পরের বার আমি চিংড়ি মাছ খাব। পরের বারও তিনি চিকেন কারি অর্ডার দিলেন। বাটি ভর্তি মাংস দেখে ক্ষুব্ধ গলায় বললেন, আবার চিকেন কারি? আপনারা কি আমাকে মানুষ বলে গণ্য করেন না? আমরা বেন্টোটা এসেছি। হোটেলের নাম সেরেন্ডিপ। বলাই বাহুল্য, এই হোটেলের ডিজাইনও জেফরি বাও করেছেন। সব সফরের থিম থাকে। আমাদের সফরের থিম হচ্ছে জেফরি বাওয়া। খুব কাছে জেফরি বাওয়ার বসতবাড়ি। এটা এখন মিউজিয়াম। দর্শকরা টিকিট কেটে মিউজিয়াম দেখবেন, ছবি তুলবেন। জেফরি বাওয়া 90 বছর বয়সে 2003 সালে মারা যান। মৃত্যুর আগে তিনি এই বসতবাড়িতেই থাকতেন। দর্শনার্থীরা তার সঙ্গে ছবি তুলতে পারত, তার বইয়ে অটোগ্রাফ নিতে পারত। তিনি নেই, কিন্তু তার বসতবাড়িতে দর্শনার্থীদের ভিড় কমেনি, বরং বেড়েছে। শাওন ক্যামেরা নিয়ে তার ভাবগুরুর বাড়ি দেখতে গিয়েছে, সঙ্গে পুত্র নিষাদ। আমি ছোটটিকে নিয়ে সমুদ্র তীরে বসে আছি। পাঠকদের অনেকেই হয়তো জানেন, পৃথিবীতে 2 ধরনের সমুদ্র সৈকত আছে। একটা সাধারণ, যেমন কক্সবাজার সৈকত। অন্যটির নাম সোনালী সৈকত বা গোল্ডেন বিচ, যার বালি সোনালী। আমরা সোনালী সৈকতে আছি। আমাদের উপর নারকেল গাছের সারি। প্রতিটি ডাব বা নারকেলের বর্ণ তামার মতো। সোনালী সৈকতের সঙ্গে এই তামা রং চমৎকার মানিয়েছে। আমাদের সঙ্গে প্রচুর সাদা চামড়া ট্যুরিস্ট। মেয়েগুলোর গায়ে বিকিনি। এরা সূর্য স্নান করছে। আমি এবং পুত্র নিনিত করছি ছায়া স্নান। আমরা বসে আছি নারকেল গাছের ছায়ায়। পুত্র নিনিত জেগেছে, খুব হাত পা নাড়ছে। তার সঙ্গে কিছুক্ষণ একতরফা গল্প করলাম। যেমন, আমি, সমুদ্র কেমন লাগছে বাবা? নিনিত, পা দিয়ে ঝাঁকি। অর্থ সম্ভবত, আমি তো সমুদ্রে নামিনি, কি করে বলবো? আমি, গায়ে রোদ চিরবির করছে না তো? নিনিত, কুয়া। আমি, ছায়াতে বসে মজা পাচ্ছ? নিনিত, অয়। সিলেটি ভাষায় বলল। হ্যাঁ, বেশিরভাগ সময় সে চাইনিজদের মতো কিচমিচ শব্দ করে। এই প্রথম সিলেটি ভাষা। আমাদের কথাবার্তায় সাদা চামড়ার এক বুড়ি ক্যামেরা হাতে এগিয়ে এলো। এই বুড়ির গায়ে বিকিনি। থলথলে শরীরে বিকিনি যে কি কুৎসিত দেখায়, তা মনে হয় এই বুড়িকে কেউ বলেনি। বুড়ি বিনয়ের সঙ্গে বলল, আমি কি শিশুটির একটি ছবি তুলতে পারি? বেশিরভাগ পিতামাতাই বলতো, অবশ্যই তুলতে পারো। আমি বললাম, ছবি তুলতে চাচ্ছ কেন? বুড়ি বলল, আমার বড় ছেলের একটি ছেলে হয়েছে, দেখতে অবিকল এই শিশুটির মতো। আমি গল্পটা তাকে বললে সে বিশ্বাস করবে না, ছবি দেখালে বিশ্বাস করবে। ছবি তোলো। ছবি তোলা হলো। একটি ছবি আমাকে তুলতে হলো। সেখানে বুড়ি নিনিতকে কোলে নিয়ে নকল হাসি হাসল। আমি বললাম, শ্রীলঙ্কা কেমন লাগছে? বুড়ি বলল, আমি তো শ্রীলঙ্কা দেখতে আসিনি, আমি এখানকার রোদ গায়ে মাখতে এসেছি। আমার দেশ ফিনল্যান্ডে, সেখানকার তাপ এখন 30 ডিগ্রির নিচে। আমি বললাম, তোমার দেশ ফিনল্যান্ড আমি বেড়াতে গিয়েছিলাম,
সুইডেন থেকে জাহাজে করে। বুড়ি অবাক হয়ে বলল, ফিনল্যান্ড কেন গিয়েছিলে? আমার স্ত্রী এবং পুত্রকে বরফের দেশ দেখাতে নিয়ে গিয়েছিলাম। তুমি যেমন রোদ দেখে আনন্দে আত্মহারা, তারাও বরফ দেখে আনন্দে আত্মহারা হয়েছিল। বুড়ি বলল, তুমি কি করো জানতে পারি? আমি বললাম, আমি কিছুই করি না, আমাকে বেকার বলা যেতে পারে। বুড়ি, তুমি কোনো কাজ করো না? আমি, না। বুড়ি নিজের জায়গায় ফিরে হাত পা রোদে মেলে সিগারেট ফুঁকতে শুরু করেছে। আমি পুত্রের সঙ্গে কথোপকথনে মন দিয়েছি। আমি যাই বলছি সে তার উত্তরে কুঁজাতীয় শব্দ করছে। সেই মুহূর্তে কি ভাবছে, চারপাশের জগৎটা তার কেমন লাগছে যদি জানা যেত। সেহেরে এসে বসল আমার পাশে, তার হাতে আমের জুস। এই দ্বীপে সারা বছর আম হয়। সেহরির চোখ মুখ উজ্জ্বল। আমি বললাম, ভাবি কোথায়? সেহরির মুখ আরও হাসি হাসি হয়ে গেল। সে বলল, নাজমা গেছে সুটকেসের তালা কিনতে। আমি বললাম, তোমাকে খুব আনন্দিত দেখাচ্ছে। তালা কেনার সঙ্গে তোমার আনন্দের সম্পর্ক কি? সেহরি বলল, সে প্রতিটি দোকানে ঢুকবে, দোকানের সব তালা পরীক্ষা করবে, সে কিনবে না। আবারও প্রথম দোকান থেকে তালা দেখা শুরু করবে। দুপুরে খাওয়ার আগে সে ফিরবে না। আমি এই জন্যে আনন্দিত। সেহরি লম্বা সৈকত চেয়ারে শুয়ে কিছুক্ষণের মধ্যে নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করল। সে ঘুমাচ্ছে, তার পাশে গ্লাস ভর্তি আমের জুস। সেখানে মাছি ভনভন করছে। সেহরির নাক ডাকার শব্দে তারা খানিকটা বিভ্রান্ত। সেহরির নাক ডাকা মাঝে মাঝে কমে এসে হঠাৎ নতুন উদ্যমে বিকট শব্দে শুরু হয়। তখন মাছির ঝাঁক পালিয়ে যায়। সেহরি একটু ঠান্ডা হলে ভয়ে ভয়ে ফিরে আসে। দৃশ্যটা দেখতে ভালো লাগছে। আমার হাতে বই। বইটার নাম আউটলাইন্স অফ সিলেন হিস্ট্রি। বইটি প্রকাশিত হয় 1911 সালে। লেখকের নাম ডোনাল্ড অবেস্কারা। যথেষ্টই আনন্দ নিয়ে বইটি পড়ছি। এই বই পড়েই জানলাম কবি মিল্টন শ্রীলঙ্কা নিয়ে একটি কবিতা লিখেছেন। অ্যাম্বাসিস ফ্রম রিজন ফার রিমোট, ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দ্য গোল্ডেন চেয়ারসনেস, অ্যান্ড ফ্রম অলমোস্ট ইন্ডিয়া আইল ট্যাপ্রোবেন। এখানে ট্যাপ্রোবেন হল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার আদি নাম ট্যাপ্রোবেন। শ্রীলঙ্কায় প্রথম বসতি স্থাপন করেন উইজয়া। তিনি তার দলবল নিয়ে কোত্থেকে এসেছিলেন শুনলে পাঠক চমকে উঠবেন। তিনি এসেছিলেন বাংলাদেশ থেকে। তার মার নাম শচীদেবী। শচীদেবী সেই সময়কার বাংলার রাজার বড় মেয়ে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই বিজয় সিংহকে নিয়ে একটি কবিতা লিখেছেন। কবিতার প্রথম দুটি চরণ, আমাদের ছেলে বিজয় সিংহ হেলায় লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে তার শৌর্যের পরিচয়। কবিতার দুটি চরণ আমাকে দিয়েছেন সাংবাদিক বন্ধু সালে চৌধুরী। তিনি যে কোনো কবিতা একবার পড়লে বাকি জীবন মনে রাখতে পারেন, তবে নিকট মানুষজনের নাম মনে রাখতে পারেন না। তার নাতি নাতনিদের কার কী নাম, এই নিয়ে মাঝে মাঝে তাকে বিভ্রান্ত হতে দেখা যায়। বিজয় সিংহ বিষয়ে একটি কুৎসিত জনশ্রুতি আমাকে বললেন আর্কিটেক্ট, নাট্যকার ও নির্মাতা সাগর মজিদ। তিনি বললেন, বিজয় সিংহের কোনো পিতা নেই। তার পিতা হল মা শচীদেবীর পোষা সিংহ। মানুষ এবং সিংহর মিলনে বিজয় সিংহের জন্ম হয়, যে কারণে তার আচার আচরণ ছিল সিংহের মতো। এরকম কোনো তথ্য আমি পাইনি। বইপত্র ঘাটাঘাটি করে আমি জেনেছি বিজয় সিংহ তার দলবল নিয়ে অর্ধমৃত অবস্থায় শ্রীলঙ্কায় পৌঁছেন। নারকেল খেয়ে কোনো রকমে তাদের জীবন রক্ষা হয়। বিজয় সিংহ সিংহের মতো কোনো সাহসও দেখাননি। স্থানীয় নিভৃতিকে দলবল সহ নিমন্ত্রণ করে কাপুরুষের মতো সবাইকে হত্যা করেছেন। প্রাচীন শ্রীলঙ্কা রাবণের দেশ বলে আমরা জানি। রাবণ রামপত্নী সীতাকে হরণ করেছিলেন। অনেক ঝামেলা করে লঙ্কায় অগ্নিকাণ্ড করে সীতাকে উদ্ধার করা হয়। আসলে কি এমন কিছু ঘটেছিল, নাকি পুরোটাই গল্পগাথা? বলা কঠিন। শ্রীলঙ্কার লিখিত ইতিহাস শুরু হয় বিজয় সিংহ থেকে। তার আগের ঘটনা মানুষের কল্পনা, জনশ্রুতি, মিথ এবং গল্পগাথা। পণ্ডিত রাহুল সংস্কৃতায়নের আমার জীবনযাত্রা বই থেকে উদ্ধৃতি করছি। সকালবেলা আমরা সীতা ইলিয়া দেখতে গেলাম। লঙ্কা যখন রাবণের দ্বীপ, তখন তার রাজধানী আর হরণ করে আনা সীতাকে রাখার একটা স্থান নিশ্চয়ই থাকবে। বাবু মথুরা প্রাসাদ স্থানটির নির্জনতা আর রমণীয়তা, পাশে বয়ে যাওয়া স্বচ্ছতা, ছোট নদী আর পাহাড়ের গায়ে ফুলের লাল অশোক গাছগুলো দেখে বললেন, ঠিক এটাই মহারানী জানকীর অশোক বন। বড় শ্রদ্ধা ভরে তিনি অশোকের পাতা নিজের কাছে রাখলেন। আমি পাশের পাহাড়ের ঘাসের নিচে 1.5 ফুট মোটা কালো মাটি দেখিয়ে বললাম, আর এই দেখুন সোনার লঙ্কার দহন। লঙ্কা সম্পর্কে জিজ্ঞেস করায় আমি বললাম, রাবণের কাহিনীর সত্যতার ব্যাপারে আমি দিব্যি গালতে রাজি নই, তবে যদি কিছু থেকে থাকে তো এই।
সীতাকে যদি অপহরণ করে লঙ্কায় আনা হয় তাহলে তার নামে কিছু জায়গার নাম লঙ্কায় থাকার কথা, তা কিন্তু আছে, যেমন সীতা টালাওয়া বা সীতাভূমি, সীতা এলা বা সীতার নদী। রাহুল সংস্কৃতায়ন এই জায়গায় এসেছিলেন। সীতাকুণ্ড বা সীতার দিঘি। বাল্মীকির রামায়ণ এবং কন্থপুরাণ দুটি গ্রন্থই শ্রীলঙ্কাকে বিশাল মহাদেশ বলে উল্লেখ করেছে, তা কিন্তু না। এই দুই গ্রন্থের সঙ্গে শ্রীলঙ্কার আয়তন মেলানো যায় না। তবে বলা হয়ে থাকে শ্রীলঙ্কার বড় অংশই সমুদ্রে তলিয়ে গেছে, আগে মালদ্বীপও শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত ছিল। রাবণ সীতার রহস্য কোনো একদিন দূর হবে এই আশায় রইলাম। ইতিহাস চিন্তায় বিঘ্ন ঘটল। নিনি জেগে উঠেছে, সে দুধ খাবে। একই সঙ্গে তার কান্না থামানো এবং তার জন্য দুধ বানানো দুরূহ কর্ম। ফিনল্যান্ডের মহিলা এগিয়ে এলেন। আমি তার কোলে নিনিতকে দিয়ে নিনিতের জন্য দুধ বানাতে বানাতে বললাম, তুমি আমার বাচ্চাটির এত ছবি তুললে, এখন তার কান্না সামলাচ্ছ, একবারও তো জিজ্ঞেস করলেন না বাচ্চাটির নাম কি? মহিলা বিব্রত গলায় বললেন, এর নাম কি? আমি বললাম, এর নাম নিনিত। নামের অর্থ গ্রেস অব গড। অবাক হয়ে দেখলাম মহিলার মুখ পাংশুবর্ণ হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, এর নাম নিনিত? আমি বললাম, হ্যাঁ। ততক্ষণে নিনিতের মুখে দুধের ফিডার দেওয়া হয়েছে। সে কান্না থামিয়েছে। ফিনল্যান্ডের মহিলা অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। এমন কি হতে পারে যে তার নাতিটির নামও নিনিত? রহস্যময় প্রকৃতি মানুষকে নিয়ে নানান খেলা খেলে। এখানেও কোনো খেলা খেলছে। আমি মহিলাকে কিছু জিজ্ঞেস করলাম না। সব রহস্য ভাঙতে নেই। পুনশ্চ শাওন গুরুগৃহ দর্শন করে ফিরেছে। তার চোখমুখ আনন্দে উজ্জ্বল। জেফরি বাবা যে চামড়ার চেয়ারে বসতেন সেখানে সে নিষাদকে বসিয়ে ছবি তুলেছে। লাইব্রেরি থেকে জেফরি বাবার একগাদা বই কিনেছে। সে হাত নেড়ে নেড়ে বসতবাড়িটা কতটা যে সুন্দর এবং কেন সুন্দর তা বোঝানোর চেষ্টা করছে। আমি মুগ্ধ হয়ে শুনছি, এরকম অভিনয় করলাম। একবার ভাবলাম শাওনকে বলি, তোমার এই গুরু কিন্তু চিরকুমার এবং সমকামী। তারপর ভাবলাম দরকার কী প্রসঙ্গের। কথায় আছে, যদ্যপি আমার গুরু বেশ্যাবাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। গুরু বলে কথা। পুনশ্চ ২ জেফরি বাওয়া কলম্বো শহরে ১৯১৯ সনে জন্মগ্রহণ করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন ১৯৩৮ থেকে ৪১। লন্ডনে আইন পড়েন। ব্যারিস্টার হয়ে দেশে ফিরেন। আইন ব্যবসা শুরু করেন। হাতে কিছু টাকা পয়সা আসতেই লুনুগঙ্গায় তিনি পরিত্যক্ত একটি রাবার বাগান কিনে নেন। রাবার বাগানে ঘরবাড়ি তুলতে থাকেন নিজের মতো করে। এই হলো তার আর্কিটেক্ট জীবনের শুরু। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, স্থাপত্যবিদ্যায় তার কোনো পুঁথিগত পড়াশোনা নেই। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এশিয়ান আর্কিটেক্ট বলা হয়ে থাকে। তিনি সাস্টেনেবল আর্কিটেকচার শুরু করার অনেক পরে স্থাপত্যবিদ্যায় সাস্টেনেবল আর্কিটেকচারের ধারণা আসে। বাবার ডিজাইনের বিশেষত হচ্ছে ভেতর এবং বাহিরে মিলিয়ে দেওয়া, বাসস্থানকে প্রকৃতির অংশ করে নেওয়া। মারা যান ২০০৩ সালে নিজের ডিজাইন করা স্বর্গচারণ লুনুগঙ্গায়। সন্ধ্যা মিলিয়েছে। আমি হোটেল রুমের বারান্দায় বসে আছি। বারান্দা থেকে সুইমিং পুল, নারকেল গাছের মাথা, মাথার ফাঁকে সমুদ্র দেখা যায়। রুম সার্ভিসে চায়ের অর্ডার দেওয়া হয়েছে। চা এখনও আসেনি। ২ পুত্র সারাদিনের পরিশ্রমের পর ঘুমুচ্ছে। সহজে তাদের ঘুম ভাঙবে এরকম মনে হয় না। সিহির এবং নাজমা ভাবিকে হাত ধরাধরি করে সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে যেতে দেখলাম। মনে হয় সমুদ্রের দিকে যাচ্ছেন। স্বামী স্ত্রীর ভেতর যত বৈরী সম্পর্কই থাকুক, বিদেশে তা প্রকাশ করা হয় না। বিদেশে সখী ধরো অবস্থা থাকে। চা এসেছে। শাওন টিপট থেকে চা ঢালছে। আমি সিগারেট ধরালাম। শাওন আর চোখে দেখল, কিছু বলল না। দেশের বাইরে বেড়াতে গেলে আমার উপরি পাওনা হলো বিনা বাধায় সিগারেট পোকা। শাওন রাগারাগি করে ভ্রমণের আনন্দ নষ্ট করতে চায় না। সারা জীবন দেশের বাইরে থাকতে পারলে মন্দ হতো না। পায়ের উপর পা তুলে সিগারেট টানা। শাওন বলল, আমি ছোট্ট একটা ভুল করেছি। ভুল শোধরাতে চাচ্ছি। কি ভুল? পুরো ট্যুর প্রোগ্রাম আমার করা। এটা ভুল হবে কেন? তোমার নিজেরও তো কোথাও যেতে ইচ্ছা করতে পারে। এখনও সময় আছে। বলো, বিশেষ কোথাও কি যেতে চাও? আমি চেয়ারে সোজা হয়ে বসতে বসতে বললাম, চাই। কোথায় যেতে চাও? লেনামা মাউন্টেন। সেটা কোথায়? পূর্ব শ্রীলঙ্কায়। জায়গাটার নাম পানামা পাটু। ঘন জঙ্গলে ঢাকা একটা জায়গা। জঙ্গল ভর্তি বন্য হাতি আর লেপার্ড।
ওখানে কেন যেতে চাচ্ছ? ঘটনা আছে। ঘটনা আগে বলো। আমি ইন্টারনেটে বসি। ড্রাইভার দিগয়ের সঙ্গে কথা বলে দেখি কিভাবে যাওয়া যায়। আমি আয়োজন করে ঘটনা বলা শুরু করলাম। শাওন চোখ বড় বড় করে শুনছে। চোখ দেখে মনে হচ্ছে সে যথেষ্টই আনন্দ পাচ্ছে। জে.আর. টলকিনের নাম শুনেছ? না। হবিটের নাম শুনেছ? না। হবিট হচ্ছে জে.আর. টলকিনের উপন্যাসের চরিত্র। এরা সম্পূর্ণ আলাদা মানবশ্রেণী। ৩ ফুট উঁচু। এদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে। দেখতেও মানুষের মতো। লর্ড অব দ্য রিং ছবিটা তো দেখেছ? হ্যাঁ, একসঙ্গে তো দেখলাম। সেখানে হবিট আছে। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। শ্রীলঙ্কার জঙ্গলের সঙ্গে হবিটের কি সম্পর্ক? আমি সাবধানে আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললাম, হবিট কোনো কাল্পনিক বিষয় না। নৃতত্ত্ববিদরা এখন মনে করছেন পৃথিবীতে একসময় সত্যি হবিট ছিল। বলো কি? ইন্দোনেশিয়ার লিয়াংবুয়া গুহায় খর্বাকৃতি মানুষের কিছু কঙ্কাল পাওয়া গেছে। নৃতত্ত্ববিদদের মাথার চুল ছেঁড়ার অবস্থা। এদের বলা হয় ইবু গোগো। নৃতত্ত্ববিদরা এদের নাম দিয়েছেন হোমো ফ্লোরেসিয়েনিস। হোমারের মহাকাব্য ইলিওডে এই জাতির কথা বলা হয়েছে, যারা সবাই বামুন। এরা যুদ্ধে পারদর্শী। শাওন মাথা ঝাঁকিয়ে বলল, জ্ঞান না ফুলে মূল ঘটনা বলো। আমি বললাম, মূল ঘটনা বুঝতে হলে জ্ঞান ফলাতেই হবে। গ্রিক দার্শনিক প্লিনি ২.৫ ফুট ৪ ইঞ্চি লম্বা মানবজাতির কথা লিখে গেছেন। তারা থাকত এশিয়া মাইনর, ভারতবর্ষ এবং নীলনদের আশেপাশে। শাওন বলল, তুমি বরং আরেকটা সিগারেট ধরিয়ে শ্রীলঙ্কার বেটে মানবজাতির কথা বলো। আমি অতি আগ্রহে আরেকটি সিগারেট ধরাতে ধরাতে বললাম, শ্রীলঙ্কার এই মানবগোষ্ঠীর নাম নিতিউ। এদের মূল বাস ছিল পানামা পাটুতে। বাস করত পাহাড়ের গুহায়। এদের কথা প্রথম বলে গহীন জঙ্গলের জঙ্গলি মানুষেরা। জঙ্গলিদের নাম ভাস। ভাসরা নিতিউদের অত্যাচারে তটস্থ থাকত। নিতিউরা ভাসদের শুধু যে খাবার চুরি করত তাই না, সুযোগ পেলেই জঙ্গলি মেয়েদের ধর্ষণ করত। নিতিউরা পাখিদের মতো কিচিরমিচির করে নিজেদের মধ্যে কথা বলত। ভাসরা তাদের কিছু কিছু কথা বুঝতে পারত। নিতিউরা সাহসী ছিল, তবে কুকুর এবং বন্য মহিষ ভয় পেত। ভাসরা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে কুকুর এবং তীরধনুক নিয়ে এদের আক্রমণ করে। নিতিউরা যুদ্ধে হেরে গিয়ে গুহায় আশ্রয় নেয়। তারা তাদের শিশুদের দুহাতে উঁচু করে ধরে এদের জীবন রক্ষার আবেদন করে। ভাসরা কোনো কথাই শোনেনি। গুহার মুখে ৩ রাত ৩ দিন আগুন জ্বালিয়ে সবাইকে হত্যা করে। শাওন বলল, ঘটনা কতদিন আগের? বেশি দিন না, মাত্র ২০০ বছর আগের। অদ্ভুত তো, এত কিছু জানলে কোথায়? আমি ভারী কি ভাব নিয়ে বললাম, প্রদীপে জয়তুঙ্গা নামের এক স্কলার এদের উপর থিসিস করেছেন। থিসিসের নাম দ্য হবিটস অফ শ্রীলঙ্কা, অ্যান অ্যানালাইসিস অফ দ্য লিজেন্ড। ড্রাইভারকে খবর দিয়ে আনা হয়েছে। আমরা পানামা পাটু যেতে চাই শুনে চোখ তুলে বলল, সেটা তো ভয়াবহ জঙ্গল। পুরো জঙ্গল ঘেরা আছে হাই টেনশন ইলেকট্রিক তার দিয়ে, যাতে বন্য হাতি বের হতে না পারে। তোমরা সেখানে যেতে চাও কোন দুঃখে? সেখানে তো থাকার মতো কোনো রেস্ট হাউসও নেই। আমি দিঘার দিকে তাকিয়ে বললাম, আমরা সেখানে যাব না। আরামদায়ক 5 স্টার হোটেলের বারান্দায় বসে সমুদ্র দেখে সময় কাটাবো, কারণ আমরা সভ্য মানুষ। পুনশ্চ সমুদ্র দর্শন করে সেহের এবং নাজমা ভাবি ফিরেছেন। নাজমা ভাবি ভয়ানক উত্তেজিত, কারণ তিনি তার হ্যান্ডব্যাগ হারিয়ে ফেলেছেন। হ্যান্ডব্যাগে পাসপোর্ট এবং ডলার। নাজমা ভাবিকে দেখে মনে হচ্ছে এখনই তার হার্ট অ্যাটাক হবে। আমি বললাম, আপনারা কি হোটেলের রেস্টুরেন্টে চা নাস্তা খেয়েছেন? সেখানে ব্যাগ ফেলে আসতে পারেন। নাজমা ভাবি উল্কার মতো রেস্টুরেন্টের দিকে ছুটে গেলেন। সেহরি হাসি মুখে বলল, খুঁজে মরুক, একটা শিক্ষা হোক। শাওন বলল, বিদেশে পাসপোর্ট ডলার হারানো তো ভয়ঙ্কর ব্যাপার। সেহরি ভাই, আপনি তো নিশ্চিন্ত কেন? সেহরি মুচকি হেসে বলল, ব্যাগ আমি লুকিয়ে রেখেছি, উচিত শিক্ষা। আমরা অনুরাধাপুর মৃত নগরীর গেটে দাঁড়িয়ে আছি। শাওনকে অত্যন্ত বিব্রত এবং লজ্জিত দেখাচ্ছে। সে যতটা বিব্রত, নাজমা ভাবি ততটাই আনন্দিত। ঘটনা হলো, অনুরাধাপুর মৃত নগরীতে ঢুকতে চড়া দামে টিকিট কাটতে হয়। সার্ক দেশের নাগরিকরা পাসপোর্ট দেখালে অর্ধেক দামে টিকিট পায়। শাওন আমাদের পাসপোর্ট আনতে ভুলে গেছে। নাজমা ভাবি তারা এবং সেহেরির পাসপোর্ট এনেছেন। তারা অর্ধেক দামে টিকিট কাটতে পারবেন। আমাদের দিতে হবে ডাবল দাম। নাজমা ভাবি আমাদের শুনিয়ে শুনিয়ে নিজের মনে গজগজ করছেন। দেশ বিদেশ ঘুরলেই হয় না, নিয়মকানুন জানা লাগে।
বিদেশের মাটিতে পাসপোর্ট হলো কলিজার মতো। কলিজা সবসময় সঙ্গে থাকা লাগে। কলিজা হোটেলে ফেলে আসতে হয় না। ড্রাইভার দিঘাও অনেক চেষ্টা করল সার্টিফিকেটের দামে আমাদের ঢোকাতে। শেষমেশ সন্দেহজনক চেহারার একজনকে নিয়ে এলো। সে গলা নামিয়ে বলল, বিনা টিকিটেই সে সবাইকে ঢুকিয়ে দেবে। বিনিময়ে সে সার্ক দেশের হিসেবে টাকা নেবে। সেহরি আনন্দিত গলায় বলল, প্রবলেম সলভড। আমরা তোমাকে এখন টাকা দেব না, সব দেখা শেষ হওয়ার পর টাকা দেব। ওই লোক বলল, অসুবিধা নেই। আমি অবাক হয়ে মেহেদি রঙে রাঙানো ধবধবে সাদা দাড়ির সুফি সাধকের চেহারার সেহরির দিকে তাকিয়ে রইলাম। আমি বললাম, সেহরি, এই লোক ঘুষ খেতে চাচ্ছে, আমি তাকে ঘুষ দেব? সেহরি বলল, যে টাকাটা আমরা খরচ করতাম সেই টাকাই তো তাকে দিচ্ছি। আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার। আমি শাওনের দিকে তাকালাম। সে কিছু বলছে না। এর অর্থ সেহরির যুক্তি সে মেনে নিচ্ছে। আমি বললাম, টাকা বাঁচানোর জন্য ভুল যুক্তিতে আমি যাব না। লোকটা তার দেশকে ফাঁকি দিতে চাচ্ছে, সেই সুযোগ তাকে দেব না। আমি একজন লেখক। একজন লেখক কখনো এ ধরনের কাজ করেন না। টিকিট কাটা হলো। আমি একজন গাইড নিলাম। তাকে ২,০০০ টাকা দিতে হবে। সে মৃতনগরীর সব বিষয় আমাদের বোঝাবে। গাইড কতটুকু জানে তা বোঝার জন্য আমি বললাম, সংঘমিত্রা কে? গাইড বলল, ভারত সম্রাট অশোকের একমাত্র মেয়ে। তিনি অনুরাধাপুর এসেছিলেন। মহেন্দ্রকে? ইনি সম্রাট অশোকের একমাত্র পুত্র। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ইনি অনুরাধাপুর এসেছিলেন। বোঝা গেল গাইড ভালোই জানে। আমি বললাম, তুমি নিজ থেকে বকবক করবে না। তোমাকে আমরা কেউ যখন কিছু জিজ্ঞেস করব তখনই জবাব দেবে। গাইড নাসূচক মাথা নাড়ল। এর অর্থ হ্যাঁ। ভিসুভিয়াস আগ্নেয়গিরির লাভায় ঢাকা পড়ে সমৃদ্ধশালী পম্পেই নগরী মৃত নগরীতে পরিণত হয়েছিল। অনুরাধাপুর মৃত নগরী হয়েছে কালের লাভায় চাপা পড়ে। অসংখ্য ট্যুরিস্ট বিস্ময় নিয়ে মৃত নগরী দেখছে। সব দলের সঙ্গেই একজন গাইড। গাইডরা মুখস্থ পড়া বলার মতো করে অনুরাধাপুরের ইতিহাস বলছে। আমি ট্যুরিস্টদের ৩ ভাগ করে ফেললাম। ১, এদের হাতে ভিডিও ক্যামেরা। তারা যা দেখছে ভিডিও ক্যামেরায় তুলে ফেলছে। ভিডিও ক্যামেরা মাঝে মাঝে ধরছে গাইডের মুখে। এই দলে জাপানি বৃদ্ধ বৃদ্ধা বেশি। ওদের নিজেদের ভিডিও করার আগ্রহ নেই বললেই হয়। ২, এদের হাতে ছোট স্টিল ক্যামেরা। এরা যা দেখছে তার ছবি তুলছে। নিজেরা দর্শনীয় জায়গার সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছে। বেশিরভাগই ইউরোপের, মধ্যবয়স্ক এবং বৃদ্ধ বৃদ্ধা। ৩, তৃতীয় দলের হাতে কোনো ক্যামেরা নেই, বয়স অল্প। এরা ক্যামেরার চোখ দিয়ে কিছু দেখছে না। এরা এসেছে জোড়ায় জোড়ায়, হাঁটছে একজন আরেকজনের কোমর জড়িয়ে। বেশিরভাগ আমেরিকান, বয়স অল্প। গাইডের কথার প্রতি এদের কোনো মনোযোগ নেই। এদের কাছাকাছি গেলে তীব্র গাঁজার গন্ধ পাওয়া যায়। আমি দলবল নিয়ে একটা প্রাসাদের পর আরেকটা প্রাসাদে যাচ্ছি। কি বিপুল ঐশ্বর্য এবং সৌন্দর্য নিয়ে এইসব প্রাসাদ দাঁড়িয়েছিল। আজ ধ্বংসস্তূপ। পুত্র নিশাত অবাক হয়ে বলল, বাবা, আমরা ভাঙা বাড়ি দেখছি কেন? নাজমা ভাবি সঙ্গে সঙ্গে বললেন, হুমায়ুন ভাইয়ের এই ছেলেটা ট্যালেন্ট। ঠিকই বুঝেছে ভাঙা ঘরবাড়ি দেখার কিছু নাই। এখন পর্যন্ত হাতি দেখলাম না। ভাঙা দালান কোঠার মধ্যে ঘুরছি। সাপে কাটি কিনা কে জানে। ভাঙা দালান কোঠা সাপের আখড়া। ডলার খরচ করে এসে সাপের কামড় খাওয়ার কোনো মানে হয়? ভাবি একা আমাদের সঙ্গে ঘুরছেন। সেহরি গাড়ি থেকে নামেনি। তার পক্ষে নাকি মাইলের পর মাইল হাঁটা সম্ভব না। শাওন মহা উৎসাহে ছবি তুলে বেড়াচ্ছে। তার বুকে বেবি ক্যারিয়ারে পুত্র নিনি ঝুলছে। তার বড় ভাই কাঁদছে না দেখে নিনি তো চুপচাপ, চোখ বড় বড় করে ধ্বংসস্তূপ দেখছে। আমি নাজমা ভাবিকে বললাম, চলুন আমরা কিছু ডলার উসুলের ব্যবস্থা করি, বোধিবৃক্ষ দেখে আসি। নাজমা ভাবি বললেন, বোধিবৃক্ষ আবার কি? যে বৃক্ষের নিচে সাধনা করে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। সেটা কি এই দেশে? না, তবে অশোককন্যা সংঘমিত্রা তার একটা ডাল এনে অনুরাধাপুরে লাগিয়েছিলেন। এই গাছটিকেও পবিত্র গণ্য করা হয়। অনেকেই গাছের কাছে আসেন পুণ্যলাভের আশায়। আমরা মুসলমান, আমরা কেন পুণ্য পাব? তা হয়তো পাবেন না, তারপরেও ভুবন বিখ্যাত একটা বৃক্ষ দেখার আনন্দ তো পাবেন। বোধিবৃক্ষের সামনে দাঁড়িয়ে নাজমা ভাবি বললেন, এটা তো একটা বট গাছ। বট গাছ তো কত দেখেছি। আমি বললাম, বট গাছ না, এটা অশ্বত্থ গাছ। ভাবি বললেন, অশ্বত্থ গাছও তো দেখেছি। আমি বললাম, শ্রীলঙ্কার অশ্বত্থ গাছ তো দেখেননি। বাংলাদেশে কত হাতি দেখেছেন, তারপরেও শ্রীলঙ্কার হাতি দেখার জন্য আপনি অস্থির। ভাবি বললেন, হুমান ভাই, আপনি আমাকে ভোলাচ্ছেন।
আপনার মতলব আমি টের পাচ্ছি। আপনি আমাকে হাতি দেখতে দিবেন না। তা হবে না। আমি কিন্তু হাতি দেখব। শ্রীলঙ্কায় এসে হাতি না দেখে গেলে আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাতে পারব না। অনুরাধাপুরের ইতিহাস লিখে পাঠকদের বিরক্ত করছে কিনা বুঝতে পারছি না। ভ্রমণ কাহিনীর লেখকরা অনেকটা ট্যুরিস্ট গাইডের মতো। গাইডরা ট্যুরিস্টদের সুন্দর সুন্দর জায়গা নিয়ে বকর করতে থাকে। ভ্রমণ কাহিনীর লেখকরা পাঠকদের সুন্দর সুন্দর জায়গা নিয়ে লেখার মাধ্যমে বকর করতে থাকেন। গাইডদের সঙ্গে তাদের তফাৎ হচ্ছে গাইডদের ধমক দিয়ে থামানো যায়, লেখকদের যায় না। প্রিয় পাঠক, বেশি বিরক্ত করব না। অনুরাধাপুরের ইতিহাসের মজার অংশটা আমার কাছে। খুবই অল্প কথায় বলবো। অনুরাধা নামটা শুনলেই মিষ্টি চেহারার একটি মেয়ের ছবি মনে আসে। অনুরাধা আসলে একজন অত্যন্ত বলশালী পুরুষের নাম। তার নামে যে নগরের প্রতিষ্ঠা তাই হচ্ছে অনুরাধাপুর। ২৪ শতাব্দী বছর আগের প্রতিষ্ঠিত এই নগরী দর্শনার্থীদের এখনও বিমুগ্ধ করে যাচ্ছে। আমরা অবাক হয়ে ভাবছি, মানুষ তখনও এত ক্ষমতাধর ছিল? মৃতনগরী দেখার একটি বিশেষ পদ্ধতি আছে। নগরীর কোনো নির্জন অংশ বেছে নিয়ে চোখ বন্ধ করে ধ্যান করতে হয়। তখন হঠাৎ মৃতনগরী জীবন ফিরে পায়। যে ধ্যান করছে তার কানে জীবন্ত নগরীর নানা শব্দ, বাদ্যবাজনা ভেসে আসে। আমি তাই করলাম। নির্জন একটা জায়গায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। তখন এক ইউরোপীয় ট্যুরিস্ট এগিয়ে এসে চিন্তিত গলায় বলল, এনি প্রবলেম ম্যান? আমাকে ধ্যানভঙ্গ করে তাকাতে হলো। মৃতনগরীকে জীবিত করা গেল না। গাইড ব্যস্ত হয়ে পড়ল পৃথিবীর সবচেয়ে বড় শুয়ে থাকা বুদ্ধ দেখানোর জন্যে। বুদ্ধমূর্তি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি, তারপরেও গেলাম দেখতে। গাইড বলল, অনুরাধাপুরে গৌতম বুদ্ধের পবিত্র দাঁত ছিল, এখন আছে ক্যান্ডিতে। আমি বললাম, তোমাকে তো প্রশ্ন না করলে চুপ করে থাকতে বলেছি, কথা বলছো কেন? গাইড বলল, না বললে তুমি তো জানতে না এখানে ওনার পবিত্র দাঁত ছিল। আমি বললাম, দাঁত যিনি নিয়ে এসেছিলেন আমি তার নাম জানি, তুমি কি জানো? না, ওনার নাম কি? আমি বলা শুরু করলাম। পাঠক নিশ্চয়ই ভুরু কুঁচকে ভাবছেন, বুঝলাম, জ্ঞান ফলানো শুরু হয়েছে। আমি জ্ঞান ফলানোর জন্য কিছু বলছি না। গাইডের কাছে জ্ঞান ফলানোর কিছু নেই। আমার লক্ষ্য শাওন। পৃথিবীর সব স্বামীর মতো আমিও স্ত্রীকে মুগ্ধ করতে ভালোবাসি। এই সুযোগ তেমন হয় না, আজ হয়েছে। শাওন ক্যামেরা হাতে এগিয়ে এসেছে আমার গল্প শুনতে। আমি ভাব নিয়ে বললাম, যীশুখ্রিস্টের জন্মের ৫৪০ বছর আগে বুদ্ধকে দাহ করা হয়। আগুন থেকে তার একটি দাঁত এবং কলার বোন রক্ষা পায়। কলিঙ্গ অর্থাৎ বর্তমান উড়িষ্যা রাজা এই দুটি সংগ্রহ করেন এবং গভীর যত্নে রক্ষা করতে থাকেন। কলিঙ্গের রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন পাশের এক নৃপতি। যুদ্ধে হেরে গেলে দাঁত এবং কলার বোন হাতছাড়া হয়ে যেতে পারে বলে তিনি তার কন্যা রানী ওয়ালিয়াম কুমারীকে তীর্থযাত্রী সাজিয়ে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেন। রানী ওয়ালিয়াম কুমারীর ছিল মাথা ভর্তি লম্বা চুল। তিনি সেই চুলের ভেতর দাঁত এবং কলার বোন লুকিয়ে শ্রীলঙ্কায় চলে আসেন। অনুরাধাপুরের নৃপতি তখন রাজা শ্রীমেঘওয়ানা। তাকেই দুই পবিত্র বস্তু দেওয়া হয়। এই হলো ঘটনা। শাওন বলল, কলিঙ্গের রাজা কি যুদ্ধে পরাজিত হয়েছিল? আমি বললাম, হ্যাঁ। শাওন মুগ্ধ কণ্ঠে বলল, তুমি এত পড়াশোনা কখন করলে? আই এম ইমপ্রেসড। আমি তৃপ্তির হাসি হাসলাম। যাক, অনুরাধাপুরে আসা সার্থক হয়েছে। পুনশ্চ অনুরাধাপুরের প্রায় ১০০ ছবি শাওন তার ডিজিটাল ক্যামেরায় তুলেছে। মৃত নগরীর আর্কিটেকচারাল বিউটি তাকে বিমোহিত করেছে। সে অনেক খাটাখাটনি করে ফ্রেম করে যখনই ছবি তুলতে যায় তখনই নাজমা ভাবি ফ্রেমে ঢুকে পড়ে মিষ্টি হেসে পোজ দেন। একবার শাওন বলল, ভাবি, আপনি বাঁ দিক দিয়ে ঢুকবেন না, বাঁ দিকের এই পিলারটা আমার ফ্রেমের শেষ অংশ। নাজমা ভাবি বললেন, আচ্ছা ঢুকব না। শাওন ফ্রেম করে যেই ছবি তুলতে গেছে নাজমা ভাবি ডান দিক থেকে ঢুকে মিষ্টি হাসি হেসেছেন। শাওনের তোলা ১০০ ছবির ৮০টিতে নাজমা ভাবি আছে। শাওন এখন চেষ্টা করছে ফটোশপের মাধ্যমে ভাবিকে মুছে ফেলতে। একটা ছবিতে কিছু সাফল্য এসেছে। ভাবির শরীর মুছে গেছে, শুধু মুখটা পিলারের মাথায় আটকে আছে। মুখ দূর করা যাচ্ছে না। মনে হচ্ছে অনুরাধাপুরের একটা পিলার সবার দিকে তাকিয়ে হাসছে। ছবি হিসেবে চমৎকার। বেন্টোটা থেকে আমরা যাব নিগাম্বু। কলম্বো হয়ে যেতে হবে। কলম্বোর কাছেই রত্নপুরা। রত্নপুরাতে আছে রত্নগিরি বা রত্নের পাহাড়। পাহাড় খুললেই মণিমুক্তা। কলম্বো যাওয়ার পর রত্ন পাহাড় দেখা যায়। এই রত্নগিরি বিখ্যাত অ্যাডামস পিক। অনেক উঁচু পাহাড়, উপরে ওঠা অসম্ভব ব্যাপার। পাহাড়ের নিচে ঘোরাফেরা করে নিগাম্বু চলে যাওয়া। সঙ্গে গাড়ি আছে, সমস্যা কিছু নেই। অ্যাডামস পিক সম্পর্কে কিছু বলা যাক। ৭,৩৫৮ ফুট উঁচু পাহাড়। এর চূড়া একটি পদচিহ্ন।
মুসলমানরা দাবি করেন এই পদচিহ্ন হজরত আদমের। বেহেশত থেকে নির্বাসিত হয়ে তিনি এসেছেন শ্রীলঙ্কায়। খ্রিস্টানদেরও এই দাবি। তাদের মতে শ্রীলঙ্কাই হল স্বর্গভূমি, ইডেন। খ্রিস্টানদের একটি দল অবশ্য বলে এটি সেন্ট পিটারের পায়ের ছাপ। বৌদ্ধদের দাবি এটি গৌতম বুদ্ধের বাঁ পায়ের ছাপ। তিনি পৃথিবী থেকে শেষবারের মতো চলে যাওয়ার সময় বাঁ পা রাখেন এখানে, ডান পা রাখেন ব্যাংককের সারাবুড়ি প্রদেশে। সেখানে পাথরের উপর ডান পায়ের একটি ছাপ আছে। হিন্দুদের দাবি এই পায়ের ছাপ শিবের। পাহাড়ের নিচে একটি প্রাচীন শিব মন্দিরও আছে। প্রধান ধর্মগুলির মধ্যে ইহুদি ছাড়া বাকি সবাই পদচিহ্নের দাবিদার। ইহুদিরা যদি বলতো এটি মোসেসের, মুসা আলাহিসাল্লাম এর পায়ের ছাপ, তাহলে সর্বকলা সম্পূর্ণ হতো। আমার নিজের ধারণা এটা কোনো মানুষের পায়ের ছাপই না। প্রাকৃতিক কারণে শিলা ক্ষয়ে পায়ের পাতার আকৃতি নিয়েছে, কিংবা মানুষই পাথর খুদে এই জিনিস বানিয়েছে। আমার এই ধারণা, কারণ পায়ের পাতা 5 ফুট লম্বা। দৈত্যের পায়ের পাতা এত বড় হতে পারে, মানুষের না। ধার্মিক সেহেরি বলল আদি মানুষ 60 ফুট লম্বা ছিল, তাদের পায়ের পাতা তো 5 ফুট লম্বা হবেই। আমার যুক্তি, 1 মিলিয়ন বছর আগে মানুষের দৈর্ঘ্য আমাদের মতোই ছিল। গুহাচিত্রে আঁকা ছবিগুলি তার প্রমাণ। গুহাচিত্রে শিকারী মানুষ বাইসন, হাতি, হরিণ তাড়া করছে। ছবিতে আঁকা হাতি বা বাইসনের দৈর্ঘ্য এবং মানুষের দৈর্ঘ্যের অনুপাত এই সত্যই প্রতিষ্ঠিত করে। বিজ্ঞানের কল্যাণে আমরা জানি প্রাচীন মানুষ ছিল ক্ষীণায়ু এবং খর্বাকৃতির। পুষ্টির অভাব, চিকিৎসার অভাব, যুদ্ধ, মহামারী সব মিলিয়ে মানুষের গড় আয়ু ছিল 25 থেকে 30-এর মধ্যে। বিজ্ঞানের কল্যাণে মানুষ আজ দীর্ঘায়ু, লম্বাতেও মানুষ বাড়ছে। চীন এবং জাপান হলো উজ্জ্বল উদাহরণ। চীনের যুবকরা তো লম্বা এখন আমেরিকানদের ধরে ফেলছে। কলম্বোর দিকে যাত্রা শুরুর আগে আগে আমি বললাম, শ্রীলঙ্কা এসে ট্রেনে চড়া হয়নি। বেন্টোটা থেকে ট্রেনে কলম্বো গেলে কেমন হয়? দীঘায় গাড়ি নিয়ে আগে আগে চলে গেল। সেহেরি বাদ সাধল। সে বলল, ট্রেন প্ল্যাটফর্ম থেকে উঁচুতে থাকে, ট্রেনের সিঁড়ি সরু, তোমার ভাবি উঠতে পারবে না। আমি বললাম, 2 জন ভাবিকে নিচ থেকে ঠেলবে, আমি তাকে উপর থেকে টানব। টানা এবং ঠেলা খেয়ে সিঁড়ি বাওয়া তো ভাবির অভ্যাস আছেই। নাজমা ভাবি বললেন, আপনার সব কথা আমি শুনব, শুধু যদি আপনি হাতি দেখাবার ব্যবস্থা করে দেন। শাওন বলল, ভাবি ওকে এসব কিছু বলে লাভ নেই। ট্যুর প্রোগ্রাম আমি করেছি। নিগাম্বু থেকে আমরা যাব পিনাওয়ালায়। সেখানে আছে হাতির বাচ্চার এতিমখানা। যেসব হাতির বাচ্চার মা মারা গেছে কিংবা হারিয়ে গেছে, তাদের হস্তি এতিমখানায় রাখা হয়। তাদের খাওয়ার দৃশ্য, স্নানের দৃশ্য অসাধারণ। নাজমা ভাবির চোখ চকচক করছে, মনে হয় তিনি কল্পনায় হস্তি স্নান দৃশ্য দেখছেন। 4 কামরার ছোট্ট ট্রেন, কামরাগুলির অবস্থা শোচনীয়। মন খারাপ করে ট্রেনে উঠলাম। ট্রেন চলতে শুরু করা মাত্র মন ভালো হয়ে গেল। সমুদ্র ঘেঁষে ট্রেনের লাইন, শান্ত নীল সমুদ্র, সমুদ্রের পাড়ে জেলে পড়লি। দৃশ্যপট বদলাচ্ছে, সমুদ্র বদলাচ্ছে না। অনেকদিন ট্রেনে এমন আনন্দ ভ্রমণ হয়নি। একটা কথা বলতে ভুলে গেছি, ট্রেনের টিকিট ব্রিটিশ আমলের ট্রেনের টিকিটের মতো, 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি হার্ডবোর্ডে ছাপানো। টিকিটের রং বলে দিচ্ছে কোন ক্লাস। হলুদ রং হলে 3rd ক্লাস, নীল হলে 2nd ক্লাস। আমি কলেজে পড়া পর্যন্ত এই টিকিটের চল আমাদের দেশে দেখেছি। ছবি, শ্রীলঙ্কার রেল স্টেশন। আমরা ট্রেনের অপেক্ষায়। চমৎকার রেল স্টেশনের ছবি দেখে পাঠক বিভ্রান্ত হবেন না। শ্রীলঙ্কার স্টেশনগুলির দিন দশা। এই স্টেশন হোটেল সেরেন্ডিয়া তাদের প্রচারের জন্য করে দিয়েছে। কলম্বোয় পৌঁছে টিম লিডার শাওন আমাদের 1 ঘন্টা সময় দিলেন। এই 1 ঘন্টার মধ্যে দুপুরের খাওয়া শেষ করতে হবে। কারোর কেনাকাটার কিছু থাকলে এর মধ্যেই সারতে হবে। আমি কলম্বোর একটা বইয়ের দোকানে ঢুকলাম। বইয়ের সংগ্রহ ভালো, বেছে বেছে বই কিনতে হয়। বই বাছাবাছি করতে অনেক সময় চলে গেল। এখন অ্যাডামস পিকের দিকে রওনা হলে হোটেলে পৌঁছতে রাত 2টা বেজে যাবে। কাজে অ্যাডামস পিক বাদ দিয়ে হোটেলের দিকে রওনা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। নাজমা ভাবি বললেন, এটা হুমায়ুন ভাইয়ের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আমরা যাতে বাবা আদমের কাছে যেতে না পারি তার জন্য বইয়ের দোকানে দেরি করেছেন। বিরাট সোয়াব থেকে বঞ্চিত হলাম। আমি মনোভাব ধারণ করলাম। গৌতম বুদ্ধের দেশে ঘন ঘন মনোভাব ধারণ করতে হয়। আমাদের হোটেলের নাম ক্লাব ডলফিন হোটেল, 5 স্টার হোটেল। নিগাম্বুতে এটি সবচেয়ে সুন্দর হোটেল। এদের মতো বড় সুইমিং পুল সার্কভুক্ত কোনো দেশে নেই। রাত 8টায় হোটেলে পৌঁছালাম। হোটেলের লবি দেখে মন ভালো হয়ে গেল। ছেলে মানুষের মতো হাততালি দিয়ে বলতে ইচ্ছা করল, কি সুন্দর, কি সুন্দর। হোটেলের রুম না নিয়ে আমরা একটা ভিলা নিয়েছি। ভিলায় সবাই থাকব, সমুদ্র দেখব।
আলাদা কিছু খেতে ইচ্ছা করলে রান্না করে খাওয়ার ব্যবস্থা, প্রতিটি ভিলার জন্য আলাদা অ্যাটেন্ডেন্ট। জিনিসপত্র সব নামানো হয়েছে। শাওন গিয়েছে চেক ইন কাউন্টারে। সেখানে তাকে বলা হলো, তোমার নামে কোনো বুকিং নেই। শাওন বলল, নিশ্চয়ই তোমাদের কোনো ভুল হয়েছে। ম্যাডাম, ভুল হওয়ার প্রশ্নই আসে না। শাওন বলল, এই হোটেলের ম্যানেজমেন্ট অফিস কলম্বোয়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি। যার সঙ্গে যোগাযোগ করেছি তার নাম জোসেফ। তার মাধ্যমে আমরা একটা ভিলা নিয়েছি। ম্যাডাম, আপনার কথা ঠিক আছে। আমাদের হেড অফিস কলম্বো এবং জোসেফ হেড অফিসেই কাজ করেন, কিন্তু ক্রিসমাসের কারণে আজ আমরা ওভারবুকড। শাওন বলল, আমাদের সঙ্গে বাংলাদেশের খুব বড় একজন লেখক আছেন, আপনারা তার কথা বিবেচনা করবেন না? হোটেল ম্যানেজমেন্টের সবাই একসঙ্গে সেহেরির দিকে তাকালো। সেহেরি উদাস ভঙ্গিতে মেহেদি রঞ্জিত দাড়িতে আঙুল বুলাচ্ছে। তাকে দেখাচ্ছে বেটে টলস্টয়ের মতো। বেটে টলস্টয় দেখিয়েও লাভ হলো না। জিনিসপত্র তুলে আমরা অন্য হোটেলের সন্ধানে বের হলাম। শুরু হলো ক্লান্তিকর অনুসন্ধান পর্ব। বিভিন্ন হোটেলের সামনে গাড়ি থামছে। আমরা গাড়িতে বসে আছি। ড্রাইভার দিঘাওর সঙ্গে চিন্তিত মুখে শাওন নামছে, আর চিন্তিত মুখ করে ফিরছে। এরকম চলতেই থাকলো। আমরা হোটেলের পর হোটেল দেখতেই থাকলাম। ক্রিসমাস সিজন, সব হোটেল ওভারবুকড। নাজমা ভাবি বললেন, হুমান ভাই, যদি হোটেল না পাওয়া যায় তখন কি হবে? আমি বললাম, গাড়ি তো আছে, আমরা গাড়িতে থাকব। বাথরুম করব কোথায়? গাড়িতে করবেন, তারপর নাকে রুমাল চাপা দিয়ে রাতটা পার করবেন। নাজমা ভাবি বললেন, আপনার সঙ্গে কোনো বিষয়ে কথা বলাই উচিত না। আমি হাই তুলতে তুলতে বললাম, কথা সত্য। রাত 12টায় প্যারাডাইস বিচ হোটেলের লবি থেকে শাওন ছুটতে ছুটতে গাড়ির কাছে এসে বলল, পাওয়া গেছে, পাওয়া গেছে। সে যখন আর্কিটেকচারে ব্যাচেলর ডিগ্রি পেয়েছিল তখনও মনে হয় এত আনন্দিত হয়নি। হোটেলে রুম পাওয়ার পেছনে ইউরোপের প্রবল তুষারপাতের বড় ভূমিকা আছে। সুইডিশ এক পরিবার 4টি রুম বুক নিয়েছিলেন। তুষারপাতের কারণে তাদের ফ্লাইট বাতিল হওয়ায় তারা হোটেল বুকিং ক্যান্সেল করেছে। ঘটনা ঘটেছে শাওনের হোটেলের লবিতে পা দেওয়ার 5 মিনিট আগে। হোটেলের লবি ম্যানেজার শাওনকে বলল, তুমি অত্যন্ত ভাগ্যবতী মেয়ে। সুইডিশ পরিবার বুকিং ক্যান্সেল না করলে তুমি কোথাও থাকার জায়গা পেতে না। শাওন হাসতে হাসতে বলল, আমি না, আমার স্বামী ভাগ্যবান। সে কখনো কোথাও কোনো বিপদে পড়ে না। অন্যদের কথা জানি না, আমি এই হোটেলে খুবই আনন্দে ছিলাম। 2 দিন দুরাত কাটিয়েছি। 2টি বই পড়ে শেষ করেছি। একটি জনাথন লায়ন্সের লেখা দ্য হাউস অব উইজডম, অন্যটার নাম বিটুইন ইন্টারনিটিস, লেখক আশ্বিন দেশাই। 2টি চমৎকার বই। নিগাম্বো এলাকাটা কক্সবাজারের মতো, অসংখ্য সুভেনিয়ারের দোকান, দাম নিয়ে মুলামুলি জায়েজ, গায়ে গা লাগা ভিড়। আমার শ্রীলঙ্কা ভ্রমণ এই হোটেলেই ইতি। এখান থেকে ঢাকার দিকে রওনা হব। বিদেশ যাত্রা শেষে দেশে ফেরার সময় সবসময় আমি আনন্দিত থাকি। আমার মনে হয় দেশমা আমাকে অনেকদিন না দেখে মন খারাপ করে আছে। অভিমানী মার মন খারাপ ভাব দূর করতে হবে, তাড়াতাড়ি দেশের মাটিতে পা দিতে হবে। আমার জন্য শ্রীলঙ্কা ভ্রমণ ছিল আনন্দময় অভিজ্ঞতা। ভ্রমণের ব্যবস্থা করে দেওয়ার জন্য শাওনকে ধন্যবাদ। নাজমা ভাবির নানা কর্মকাণ্ডে আনন্দ পেয়েছি, তাকেও ধন্যবাদ। তিনি অবশ্যই শেষ পর্যন্ত হাতির বাচ্চাদের স্নান দেখতে পাননি। আমি তাকে কথা দিয়েছি আরেকবার তাকে নিয়ে শুধুমাত্র হাতি দেখার জন্যই আসব। যেখানেই হাতি সেখানেই আমরা। ধন্যবাদ শ্রীলঙ্কার সহজ সরল মানুষদের। প্রকৃতিকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। প্রকৃতি মানুষের ধন্যবাদের ধার ধারে না। তারপরেও পৃথিবীতেই যিনি স্বর্গাচরণ বানিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা। বিজ্ঞান কল্পকাহিনীর মহান লেখক আর্থার সি ক্লার্ক কেন নিজ দেশ ফেলে সারা জীবন শ্রীলঙ্কায় কাটিয়েছেন তা এই দেশে পা না দিলে বুঝতে পারতাম না। আমার কথা ফুরালো, নটে গাছটি মুড়ালো, কেন যে নটে মুড়ালি ইত্যাদি। পুনশ্চ শ্রীলঙ্কার একটি লোককাহিনী দিয়ে দিলাম। অনুবাদ করেছেন বিপ্রদাস বড়ুয়া। প্রকাশ করেছে সাহিত্য প্রকাশ। বোকা রাজার গল্প। রাস্তা দিয়ে চলেছে বোকা রাজা, পেছনে পেছনে ঘোড়াটা। ভারী সুন্দর সাদা ঘোড়া। যেমন পছন্দ করত তেমনই ভালোবাসত রাজা সেই ঘোড়াটাকে। রাজার ছিল এক বন্ধু, ভারী পণ্ডিত সেই বন্ধুটি, আর তেমনই বুদ্ধিমান। রাজ্যের যত লোক সবাই পণ্ডিতের কথা শুনত, তাকে ভালোবাসত ও সমীহ করত। আর এই জন্যই রাজার যত রাগ। রাজা চায় রাজ্যে সবাই তার কথা শুনুক। সে রাজা, কিন্তু প্রজারা শোনে কিনা পণ্ডিতের কথা। পণ্ডিতের প্রশংসায় তারা পঞ্চমুখ। হাটে ঘাটে সবখানে শুধু পণ্ডিতের গুণগান। রাজা এবার তেতে উঠল।
অনেক খেটে খুঁটে মাথা থেকে একটা বুদ্ধি বের করল। রাজা হুকুম দিল, পণ্ডিত, সবাই বলে তুমি খুব বুদ্ধিমান ও শিক্ষিত। তা মানলাম। এবার আমার সাদা ঘোড়াটাকে কথা বলা শেখাও, তবেই বুঝব তুমি কত বড় পণ্ডিত। যদি পারো তো মিলবে বকশিস, না পারো তো হয়ে যাবে হাপিস। ধর থেকে মাথা একেবারে আলাদা। পণ্ডিত বাড়ি ফিরল, মাথা নুয়ে পড়েছে, মন খারাপ, মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। দেখে মেয়ে সুধোয়, বাবা, মন খারাপ কেন, কি হয়েছে? পণ্ডিত বলল, উপায় আর কি, রাজা যা বলেছে সারা জীবনেও তা আমি করে উঠতে পারব না। শুধু এই জীবনে কেন, 7 জীবনেও কেউ তা পারবে না। মেয়ে আবার সুধোয়, কি করতে বলেছে তোমায়? পণ্ডিত তখন মেয়েকে সব কথা বলল, বলে নিঃশ্বাস ছাড়ল লম্বা। মেয়ে শুনে বলল, দুঃখ করো না বাবা, কালই যাও রাজার কাছে, গিয়ে বলো, হ্যাঁ, আপনার ঘোড়াকে কথা বলা শেখাতে তো পারি, কিন্তু ঘোড়া তো মানুষ নয়, তাই সময় লাগবে অনেক দিন। অন্তত 7 বছরের জন্য ঘোড়াটা আমাকে দিন, তাহলে তাকে কথা বলা শেখাতে শুরু করতে পারি। কি বলছিস তুই মা, 7 বছরেই বা কি করে শেখাবো? 7 বছর পর রাজা আমাকে... বাবা, 7 বছর তো দীর্ঘ সময়, আর কেই বা বলতে পারে এরই মধ্যে কি ঘটে যাবে। হয়তো রাজার সিংহাসনও উল্টে যেতে পারে, নয়তো রাজাই যেতে পারে এই পৃথিবী ছেড়ে। মেয়ের কথা পছন্দ হলো পণ্ডিতের, খেলো দিল, ভালো ঘুম হলো রাতে। সকালে উঠে আস্তে আস্তে চলল রাজবাড়ির দিকে। পথের পাশে ফোটা ভুঁইচাপা ফুল দেখে তার ভালো লাগলো। তার পাশ দিয়ে একটা খঞ্জনা পাখি ছুটে গেল লেজ দুলিয়ে, তাকেও ভালো লাগলো। তারপর পণ্ডিত রাজবাড়িতে গিয়ে পৌঁছালো। দরবার তখনও বসেনি, পণ্ডিত অপেক্ষা করতে লাগল। রাজা এলো রাজদরবারে। মন্ত্রী, সেনাপতি, কোটাল সবাই উঠে রাজার নামে জয়ধ্বনি দিল। শুক পাখি বলে উঠল, পণ্ডিত এসেছে। পণ্ডিত বলল, হ্যাঁ, আমি এসেছি মহারাজ। আমি আপনার ঘোড়াকে কথা বলা শেখাতে রাজি, কিন্তু এজন্য আমাকে 7 বছর সময় দিতে হবে। রাজা হাসতে হাসতে বলল, দিলাম, নিয়ে যাও ঘোড়া, মনে রেখো, নয়তো যাবে গর্দান। পণ্ডিত ঘোড়াটিকে নানা কাজে খাটায়। ঘোড়ার কল্যাণে তার অবস্থা ভালো হয়ে গেল। আর পণ্ডিতের বুদ্ধিমতী মেয়ের কথাই ঠিক, 7 বছর শেষ না হতেই বোকা রাজার সিংহাসন গেল উল্টে। আর ঘোড়াটাও মরার আগ পর্যন্ত পণ্ডিতের কাছে ছিল। পণ্ডিতকে ধনী করে না দিলেও খাওয়া পড়ার অভাব রাখেনি। শেষ হল হুমায়ূন আহমেদের ভ্রমণ কাহিনী রাবণের দেশে আমি এবং আমরা এর দ্বিতীয় শেষ পর্ব। ভ্রমণ কাহিনীটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক দিবেন, চাইলে শেয়ারও করতে পারেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও আমাদের গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সাথে আমাদের গল্পতরু হরর যে নতুন চ্যানেলটি আছে সেটিকেও সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।